আজকে কলে মেলা ইস্যু বুঝেছেন এটা এটা নিয়ে ধরি ওই যে কুদ্দুস বয়াতি আছে না ওরা একটা চমৎকার গান আছে কলে কোনটা ছেড়ে কোনটারে ধরি শুনিছেন শোনেন নাই আরে এডিটর সাহেব এনে শুনে দেন না এরপরে তো বাম্বু চলবে বরাবর এনা সবাই এনার্জি নিয়ে নিক তাই না শোনেন এইটাও ভালো এইটাও ভালো এইটাও ভালো এইটাও ভালো কারে তুই কারে ওহন দিয়া করি কোনটা ছেড়ে কোনটা ধরি গানটা ক্যাঙ্কা ভালো না এনার্জি আসিছে না হ্যাঁ কুদ্দুস বয়াতি কলে আমার খুব প্রিয় শিল্পী বুঝছাও এবার আসেন প্রথম ইস্যু আমি গতকাল কইছিলাম না যে আগাম নির্বাচনের ইন্ডিয়ার ইস্যু বিনা সিকরি কি বলেছিল দেখান তো এডিটর সাহেব আবার দেখান The political parties of Bangladesh are saying this to Mohammed Yunus. Elections first. The reforms are to be done only by an elected government. This is business. ঠিক তার পরদিন বলল ভারতীয় সেনা প্রধান যে 5 তারিখ নাকি সারাক্ষণ সে ওয়াকার সাহেবের টাচে ছিল হ্যাঁ ওর মুখেই শোনেন নিজের মুখেই শুনেন এই যে এডিটর সাহেব শুনে দেন I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him. And even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. তাইলে ওয়াকার সাহেবের মধ্যস্থতায় যা যা হয়েছে পাওয়ার ট্রান্সফারের তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করে হয়েছে ঠিক কিনা এবার বুঝেছেন তো বিপ্লব কখন কেমনে কোনটি গেছে আমি কই নাই আগে কইছিলাম কই নাই আগে ক্যান্টনমেন্টে যায়েন না কইছিলাম এখন বুঝেছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন When we talk about the relationship we should talk about when there is an elected government. তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে বিএনপি ক্ষমতাতে আসলে তারে আর ডিস্টার্ব দেবে না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক কিনা বলেন এবার আসেন দ্বিতীয় ইস্যু বিশিষ্ট বাম মোশাহিদা সুলতানা হাঙ্কেরে প্রথম আলো ওটা একটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি এক দফার ঘোষণা দিছিল আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল বুঝাও লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পরপর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশ নেয় দলমত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা ৩রা আগস্ট শহীদ মিনার থেকে যে না এইটা সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি আসে দেখেছেন আনু মোহাম্মদের নাম আছে দ্রোহযাত্রার প্রধান দাবি কি ছিল দ্রোহযাত্রা দিয়ে একটা সার্চ দেন না এইটা সাহেব ২৪ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখেছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টায় যায় বুঝছাও এভাবেই প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগা মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের এবার আসেন চট্টগ্রামের ওসি নিজামরে ধোলাই দেওয়ার ঘটনা বিএনপির প্রতিক্রিয়া নিয়ে একটা কথা কয়ে নি ওসি নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার ছিল ওসি নিজামউদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ইতলি চকরিয়া এই যে সিআরপি সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসি নিজামের দেখেছেন বন্দুক ধরে আছে কিংকা করিয়া তখনও কোতোয়ালি থানার ওসি ইনভেস্টিগেশন 2014 সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরেছে নিজের হাতে দেখেছেন ওরা কিছুই করা হয়নি ধরে থানার দেওয়া হয়েছে টানাটানির সময় জামা ছিঁড়িছে থানার দেওয়া হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদীকে না জানায় মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদীকে জানানোই হয় নাই এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত আমি আর
আন্দাই দিমু। এই নিজামরে ধরিছে শহীদুল ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক, আমার স্যালুট তারে দল থেকে বহিষ্কার করে দিছে। কেন? দুইটা কারণে। দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত মীর নাসিরের ছেলে মীর হেলাল ছেলেটার বিরুদ্ধে অবস্থান নিছে। দেখেন নেতা তারেক রহমান সাহেবের বক্তৃতা দেন এত পরিষ্কার ভাবে বোঝানোর পরে যারা না বুঝের ভান করার ইতারা দায় দায়িত্ব তো দল তুলো কিলেই দুষ্ট গুরুত্ব শূন্য গোয়াল বোধ বেটার। আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিছে এই খুনি নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা তৈরি হয়েছে। হারাম জাদা, হাজারের উপরে ছাত্র জনতারে পাখির মতো গুলি করে মাইরা ফেলাইছো, 25,000 ছাত্র জনতাকে চিরজীবনের জন্য পঙ্গু করে দিছো। ঠোলার আচ্ছা ঠোলা তোর হৃদয় আছে মাদার। ওই শহীদুল কি বলতেছে শোনেন, যে আমার ছেলে দেখতে দেশ নাই। শোনান এডিটর সাহেব। আমি আমার বাচ্চা দেখতে পারি নাই, আমি আমার বাচ্চার মুখ দেখতে পারি নাই। এ হচ্ছে হোসেন আদম, সাদত ভাইকে যে লাঞ্ছিত করেছিল, আমাদেরকে লাঞ্ছিত করেছিল। জামাতের নেতাকে ধরে শিশু সন্ত্রাসী বলে চালান দিছে 3-3 বার। তার দোকান লুটপাট করেছে, বউ বাচ্চা গেছে দেখা করতে, বাচ্চার 104 ডিগ্রি জ্বর আসছিল, দেখা করতে দেন, সারা রাত ওই বাচ্চাটারে বসায় রাখিছে। আলিয়া মাদ্রাসা ক্লাস 8-এর ছাত্রের ধরে নিয়ে গেছে, পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে। এখন ঠোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইরে হয়েছে শালা, 14 জেনারেশনের জাউরা শালা। বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি, তাই পুলিশের থাকতে গেছে বিএনপি। এখন এই শহীদুল ইসলামকে নিজাম সাইজ করবি। এই নিজাম, শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাং কেটে ভেজে খামু কলে আমি। শহীদুল, তুমি ছাত্রদের নাগরিক কমিটিতে জয়েন দাও, তুমি উটি নেতা হবা। তোমার বীরত্বরে স্যালুট আমার। নাগরিক কমিটি করছি, যেটি ইনকা স্পিরিটেড বিএনপির তৃণমূল কর্মীর সাথে বেইনসাফি করবে বিএনপি না তারই নিয়ে নিবা। ওই যে ইসকনের নামে মামলা করেছিল না যে বিএনপি নেতা, তাকে নিয়ে নাও। ওই চট্টগ্রামে হিরোইক ইমেজ তৈরি করতে পারবি। এবার আসেন মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফিলে গ্যাঞ্জাম নিয়ে কথা বলি। সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ। শুনেন তার কথা, শোনেন শেষ দিকের কথা। এই জায়গাটাতে এরকম কেন হইল? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? তোমরা তো ব্যথা পাবা তো। বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো। এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? হ্যাঁ, বসো। আর 2টা মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট একটু কোঅপারেট করো। জি পুলিশ ভাইরা, হ্যাঁ আস্তে আস্তে, জি বসে যাবে। হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না, আমি একবারই তো আসলাম। সো যা বলার তো আমি এখনই বলতে হবে, এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো। মাশাআল্লাহ, এই ঠিক আছে। আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। ঘটনা ছোট, রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গায় একটা অল্প কিছু লোকে কাজটা করেছে। শুনেন, পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে। একটা জায়গায় কোনো সমস্যা নাই, এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি। না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা? এগুলো কি করতেছো? আমি আজকে জাস্ট অ্যাজ এ জেস্টার অফ গুডউইল, আমি নামটা কইলাম না কে করিছে, কয়া দেবো কিন্তু কে করিছে। এইটা এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মাহফিল আজারি সাহেব? কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে মাহফিলে আজারি সাহেব হেস্তনেস্ত শিকার হবে, এটা কইছে বিএনপি নেতা। সত্যি কথা, আমি ব্যানে করছি না। এই যে শুনেন, রহমান আজারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি হ্যাস্ত শিকার হবেন এই মুসলিম লীগের কারণে। কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপি কে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে, ধর্মের কথা বলে, মাথায় টুপি লাগিয়ে, পাঞ্জাবি পরে বিএনপি কে বকবেন না আপনি, তাহলে কিন্তু হ্যাস্ত শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। ঠিক তার পরদিন এই ঘটনা ঘটলো। তার আগে তো অনেক নেতা, রিজভী ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে
এখন আজারের উপর কেন বিএনপি বিলা? দুইটা কারণে। এক, বিএনপির তো জমায়েত করতে টাকা খরচা হয়, এমন কোনো বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে। খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে, কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক। আর আজহারীর বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে, যেটি যাচ্ছে সেটি হচ্ছে। এটা গা টাটাইতেছে বিএনপির। জনসমাগম মানে ক্ষমতা, বুঝছাও? আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা, আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা, এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে। আর 2 নাম্বার, ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে, এই জন্যই তারা চড়াও হয়েছিল মৌলানা দেলাওয়ার হোসেন সাইদের উপরে। আজহারী সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্য বড় ভয়, কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয়। আজহারী জামাত করে না, তার বয়স কম, তারা যুদ্ধাপরাধী বানাইতে পারবে না, চমৎকার কথা বলে, আধুনিক মননশীল, অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাশাআল্লাহ, ইংরেজি বলতে পারে ভালো। এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া? করবে না। এক বেকুব তার মাথার দাম ধার্য করেছে, শুনেছেন? শুনেন। দেখেছেন তার জানের উপরে উঠে গেছে। পুলিশকে করছে ওই হারামজাদার এখনই ধরে প্যাকেট করেন, ওই যে কইছে 10 লাখ টাকা দিবে ও প্যাকেট করেন। বিএনপি নেতারাও খুব অপমানজনকভাবে কথা কইছে যে আজহারী হুজুরের পিছে লাগিছে। দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি যেন আছে, দেখেন শুনেন। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে। দুদু ভাই, আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন? হ্যাঁ, দুদু দুদু, বুকের দুদু, বুকের দুদু নাম বিকৃত করেন কে? বেদবি কুটি থেকে শিখেছেন। আপনার কর্মী আপনার কথা না শুনে আজহারী হুজুরের কথা শুনবি? এটা জানেন না তো? কর্মীর সাথে তো যোগাযোগ নাই, জিজ্ঞেস করে দেখেন। আজহারী হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন, আর আপনার পিছে যে কি কয় শুনেন। নিজেরা বেশি হারকুলিস ভাবেন না, বুঝছেন? উঠলে দিন বাগে খেয়েছে। আওয়ামী লীগ আমলে ওয়াজে এসে আওয়ামী লীগ নেতারা চড়াও হইতো না, দেখেছেন না? চড়াও হইতো না, এখন বিএনপি নেতারা চড়াও হচ্ছে। এই যে দেখেন, এটা আমার শহরে বগুড়ায় মৌলানা বজরুল রশিদ মিয়া, আমি কলে খুব পছন্দ করি, খুব চমৎকার একজন আলেম, কলে খুব সুন্দর ওয়াজ করেন, উনার উপরে চড়াও হয়েছে। মিজাজ খারাপ হয়ে গেছে দেখে। আর চড়াও হয়েছে কে? আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপির নেতা বাদশা, 2 ভাই 2 দল করে, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি। ওর ভাই বগুড়া শহরের কোনো জমি বাকি রাখে না, এই যে মোহন দখল করেছে, 2 ভাই দল করে সিস্টেম কইরা এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায়। এটা আগা 5 তলা দুর্বৃত্ত ফ্যামিলি। শোনেন কি করিছে। কিসের ভাষা ভাই? আমরা আমার দেশে থাকি না। আমরা দেশে থাকি না। হ্যাঁ, ঠিক আছে। আপনি বলেন কেন যে আল্লাহু আকবার একবারই ছাড় দেয় না? আমাদের প্রত্যেকটা এই প্রোগ্রামে দেখো না। না, এই জায়গাতে আমি কি বুঝতে পারছি চাকে শোনেন। না না, এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবারই দিছে আল্লাহু আকবার, হাম্মাম করে আর দেয়নি, এটা ঠিক না। তার মানে দিছে তো? না, তার মানে দেয়নি, দিছে তো। একবার দেখ 10 বার দেখ দিছে। আপনারা কোন আওয়ামী লীগের মধ্যে দিছে? আপনি তো বললেন একবারই দিছে আর দেয় না, এটা তো ঠিক না। আমি একটু আমার প্রধান বক্তার সাথে দ্বিধার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন, এটা তারপর কি বলছেন আমি আসলে এই করি, যখন বলছে একবার বলেছেন আমি সেটাকে দ্বিধার করেছি। আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ইসলাম সকল মুসলমানের সম্পত্তি। কেউ যদি মনে করে এটা আমার ইসলাম আমার একাধিক আর করো না, এটা তো সঠিক না। যারা ক্ষমতার থাকতে যা করেনি, এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে। ধরে কোন কথা ঠিক কি না? রাধা বাদশাহ আউট হয়ে গেছে। মাহফিলে যারা যাবেন, কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না, একেবারে পায়দা ফেলাবেন, পারমিশন দিলাম, আমার নামে যেন কেস দেয়, আমি কয়ে দিছি। আর হুজুরেরা আপনাদের বলি বেদবি নিয়েন না। আপনারা কোন আক্কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মঞ্চে আপনাদের পাশে বসতে দেন? ওদের সেই যোগ্যতা আছে আপনার পাশে বসার? পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছেন নাকি? ওই বাঞ্চতগুলো ক্ষমা দেখবার আসছে, তা তো আসে নাই। আমি দুঃখিত, মুখ খারাপ করলাম, হুজুর বেয়াদবি মাফ করে দিয়েন, কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায়। তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন? আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবে না, কথাও কবার পারে না। আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, এটি এসে সে দেখায় যে আমি মেলা বড় নেতা। এগুলোর পাত্তা দিবেন না, দাবরানি দিবেন, সাইজ হয়ে যাবে। ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় খোয়া নেবেন মঞ্চে, যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে।
এই হারামজাদাগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে? তুই রাজনীতি করিস তো, তুই ধর্মকে ব্যবহার করিস কেন? তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে, মঞ্চে? কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না। ওরা কয় না নির্বাচনে আসেন, রাজনীতিতে আসেন, কয় না। হ্যাঁ, এই যে দুদু ভাই কইছে, এই যে শুনেন, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার লাগে রাজনীতি করেন। এবার কইবেন তুই এটা ওয়াজ কর, নিজে নিজে কর, দেখি দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস, পারিস নাকি দেখি। আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাঁই নাই। হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই। আমরা নতুন রাজনীতি চাই, আমরা নতুন কণ্ঠস্বর চাই, আমরা ফ্রেশ জিনিস চাই, সেকেন্ড হ্যান্ড মাল না। ইনকিলাব জিন্দাবাদ।